আমার বয়স তখন মাত্র ১৯। রাতে শহরের দোকানে শার্ট গোছাতাম, দিনে কলেজে যেতাম, আর মাঝরাতে যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরতাম দেখতাম হাসপাতালে ডায়ালিসিসে থাকা মা জেগে আছে। তিনি ফিসফিস করে বললেন, বাবা, আমি তোকে একটা গোপন কথা বলি। তার সেই কথাটা শুনে মনে হয়েছিল আমাদের জীবনের সবথেকে বড় লড়াই, সবথেকে বড় সত্য হয়তো এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। সেটা কি কেবলই স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা, নাকি আরও গভীর কোনো নিষিদ্ধ টান? হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি বের হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম রাহাত, বয়স এখন ২২। আমি একেবারে ছোট্ট শহর নড়াইলে জন্মেছি। আমাদের সংসার তেমন বড় ছিল না, ছোট্ট একটা টিনশেড ঘর, আর সেই ঘরেই ছিল আমাদের পুরো পৃথিবী। সংসারের সবকিছুই ছিল মায়ের কাঁধে। আমার বাবা আমাকে যখন ক্লাস 2তে পড়ায় তখনই এক সড়ক দুর্ঘটনায় মারা যান। সেদিন আমি কিছুই বুঝিনি, কিন্তু বুঝেছিলাম একটাই কথা, আমার জীবন থেকে একেবারে চিরদিনের মতো একটা ছায়া সরে গেল। মায়ের নাম মমতাজ বেগম। তিনি তখনও বেশ তরুণী ছিলেন, বয়স মাত্র ২৮। কিন্তু বাবার চলে যাওয়ার পর একরকম রাতারাতি তার জীবন বদলে গেল। যেদিন লোকেরা বাবার লাশ নিয়ে এলো সেদিন মা শুধু একটাই কথা বলছিলেন, এই ছেলে আমার ভরসা, আমি এই ছেলেকে মানুষ করেই ছাড়ব। আমি আজও মনে রেখেছি, মা কাঁদতে কাঁদতে সেই কথা বলেছিলেন। ছোটবেলায় মনে হয়েছিল এটা হয়তো হঠাৎ করে বলা কিছু কথা, কিন্তু বয়স যত বাড়ল ততই বুঝতে পারলাম মায়ের প্রতিটি শব্দ আসলে প্রতিজ্ঞা ছিল। মা তখন থেকেই নানা রকম কাজ শুরু করলেন, কখনো কারো বাসায় সেলাইয়ের কাজ, কখনো স্কুল শিক্ষকের বাড়িতে রান্না, আবার কখনো বাজারে গিয়ে শাকপাতা বিক্রি। আমি একা একা স্কুলে যেতাম। বন্ধুরা বলতো, তোর মা তো সব কাজই করতে পারে, দারুণ। তখন ছোট ছিলাম, বুঝতাম না, কিন্তু ধীরে ধীরে বুঝতে শিখলাম আমার মায়ের শক্তিই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমাদের টিনশেড ঘরের সামনে ছিল ছোট্ট একটা আম গাছ। গ্রীষ্মকালে যখন ঝড় উঠত মাকে প্রায়ই বলতে শুনতাম, এই গাছটা আমাদের ঘরকে বাঁচিয়ে রাখে। আমারও তাই মনে হতো। প্রতিটা ঝড়ের রাতে মায়ের বুকের কাছে আশ্রয় পেতাম। মায়ের বুকই তখন আমার সবচেয়ে বড় নিরাপত্তা। সময় বয়ে যাচ্ছিল। আমি তখন ক্লাস 9-এ উঠেছি। পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু মায়ের চোখে সবসময় একটা ভয় লেগেই থাকত, ছেলেটা যেন খারাপ পথে না যায়। কারণ আমাদের সমাজে বাবাহীন সন্তানকে অনেক সময় ভুল চোখে দেখা হয়। মা তাই সবসময় আমার পাশে থাকতেন। আমি যখন পড়তে বসতাম তিনি পাশে বসে কাপড় সেলাই করতেন। আমার হাত ধরে বলতেন, রাহাত, পড়াশোনা ছাড়া তোর কোনো পথ নেই। আমি না খেয়ে থাকব, তবুও তোকে মানুষ করব। তখনকার সেই দিনগুলো মনে করলে আজও বুক কেঁপে ওঠে। মা শুধু মাই ছিলেন না, তিনি বাবা, বন্ধু, পথপ্রদর্শক, সবকিছু। কখনো আমি জেদ করতাম, কখনো রাগ করতাম। একদিন স্কুলে সবাই নতুন ব্যাগ নিয়ে এলো, আমি তখনও পুরনো ব্যাগ নিয়েই যেতাম। কষ্টে বুক ফেটে যাচ্ছিল। বাড়ি ফিরে এসে মাকে বললাম, তুমি কেন আমাকে নতুন ব্যাগ কিনে দাও না? সবাই হাসে। মা চুপচাপ আমার দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর উঠে গিয়ে আলমারি থেকে একটা লাল কাপড় বের করলেন। সেটা ছিল তার বিয়ের শাড়ির একটা টুকরো। তিনি সেটাকে হাতে সেলাই করে সুন্দর ব্যাগ বানিয়ে দিলেন। সেদিন আমি বুঝেছিলাম টাকার ব্যাগ নয়, মায়ের ভালোবাসার ব্যাগই সবচেয়ে বড় গর্ব। এভাবেই দিন কেটে যাচ্ছিল, কিন্তু সুখের দিনে হঠাৎ করে এক ঝড় এলো। আমার বয়স তখন 18। কলেজে ভর্তি হয়েছি। স্বপ্ন দেখতাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ব, কিন্তু সেই সময়ে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে ভেবেছিলাম সাধারণ জ্বর, কিন্তু দিন যত যাচ্ছিল তিনি ততই দুর্বল হয়ে পড়ছিলেন। ডাক্তার দেখিয়ে জানলাম মায়ের কিডনিতে সমস্যা ধরা পড়েছে, বড় চিকিৎসা দরকার। আমি যেন ভেঙে পড়লাম, ভেবেছিলাম পৃথিবী থেমে গেল। মা শুধু আমাকে কাছে টেনে বললেন, বাবা, ভয় পাস না, আমি যদি হারিয়েও যাই তুই ভালো মানুষ হবি। কিন্তু আমি জানতাম মাকে হারানো মানে আমার সব কিছু হারানো। এরপর শুরু হলো আমার যুদ্ধ। দিনে কলেজ, রাতে কাজ। এক বন্ধুর মাধ্যমে শহরের এক দোকানে চাকরি পেলাম।
সারা রাত শার্ট গোছাতাম, সকালে ক্লাসে যেতাম, চোখে ঘুম থাকতো না, তবু মায়ের মুখ দেখলে সব ক্লান্তি উড়ে যেত। মা মাঝে মাঝে বলতেন, এভাবে শরীর খারাপ করে ফেলিস না বাবা। কিন্তু আমি জানতাম এই লড়াই আমার লড়াই নয়, মায়ের জন্য। একদিন হাসপাতালের করিডোরে বসে আছি, মা ঘুমাচ্ছিলেন, আমি তার হাত ধরে বসেছিলাম। হঠাৎ ঘুমের ঘোরে তিনি ফিসফিস করে বললেন, বাবা, যদি আমি একদিন না থাকি তুই একা কিভাবে থাকবে? সেদিন আমি কান্না লুকিয়ে বলেছিলাম, মা, তুই থাকিস না থাকিস, তোর দেওয়া শক্তিই আমাকে বাঁচিয়ে রাখবে। মায়ের চোখে জল এসে গিয়েছিল। হাসপাতালের করিডোরে সেই রাগটা যেন শেষই হচ্ছিল না। মায়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মাঝে মধ্যে যন্ত্রপাতির শব্দ কানে বাজছিল। আমি বারবার উঠে মার্সকে ডাকছিলাম, কিন্তু ডাক্তার বলছিলেন, চিন্তা করবেন না, ওষুধের প্রভাবেই ঘুমাচ্ছেন। কিন্তু আমি জানতাম এই ঘুমটা সাধারণ ঘুম নয়, এটা ছিল যুদ্ধের ঘুম, যেখানে মা আর তার শরীর লড়াই করছে। পরদিন সকালে ডাক্তার জানালেন, মায়ের কিডনি দ্রুত নষ্ট হচ্ছে, অবিলম্বে ডায়ালিসিস শুরু করতে হবে। আমি এক মুহূর্তের জন্যও বুঝতে পারছিলাম না এত টাকা কোথা থেকে আসবে। আমাদের ঘরে তখন কোনো সঞ্চয় নেই, সামান্য কিছু গয়না ছিল, সেগুলোও আগেই চিকিৎসায় চলে গেছে। মা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বাবা, এত টাকা জোগাড় করার দরকার নেই, আমি থাকি বা না থাকি তুই বেঁচে থাকলেই আমি বাঁচব। কিন্তু আমি হাল ছাড়িনি। শহরের রাস্তায় আমি কাজ খুঁজতে লাগলাম। কেউ বলল, তুমি রাতের শিফটে গার্মেন্টসে কাজ করতে পারো। আমি রাজি হলাম। দিনে কলেজ, সন্ধ্যায় দোকান, আর মাঝরাতে গার্মেন্টস। এক একটা দিন যেন 100 বছরের মতো লম্বা লাগত। কিন্তু যখন ভোরে বাড়ি ফিরতাম, মাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেতাম, বুক ভরে যেত। তার চুলে হাত বুলিয়ে দিতাম, মনে হতো এই মা আমার পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। মায়ের ডায়ালিসিস শুরু হলো। প্রতি সপ্তাহে 2 বার হাসপাতালে যেতে হতো। প্রতিবারই মনে হতো সময় যেন ফুরিয়ে আসছে। মা একদিন বললেন, রাহাত, তোকে আমি সবসময় বলি না, কিন্তু তোকে একটা কথা বলি, আমি তোকে একা মানুষ করেছি, তুই যেন কোনো দিন ভুল পথে না যাস। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, মা, আমি তোর লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাব, তুই শুধু বেঁচে থাক। এভাবেই মাস কেটে গেল। আমার শরীর ভেঙে যাচ্ছিল, পড়াশোনাও প্রায় অসম্ভব হয়ে উঠছিল। অনেক বন্ধু বলল, রাহাত, এত টেনশন না নিয়ে পড়াশোনায় মন দাও। কিন্তু কে বোঝাবে, আমার পড়াশোনার চেয়েও বড় বই হলো আমার মা। আমি পড়াশোনা করতে চাই শুধু তার স্বপ্ন পূরণ করতে। একদিন বিকেলে হাসপাতাল থেকে ফেরার পথে মা হঠাৎ বললেন, বাবা, আমি তোকে একটা গোপন কথা বলি। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। কি কথা মা? তিনি ধীরে ধীরে বললেন, তোর বাবা যখন বেঁচে ছিলেন তখন আমাদের স্বপ্ন ছিল তোকে বড় অফিসার বানাবো। সেই স্বপ্ন এখন আমার একার। আমার চোখে পানি চলে এলো। আমি প্রতিজ্ঞা করলাম, যেভাবেই হোক আমি মায়ের সেই স্বপ্ন পূরণ করব। এরপর শুরু হলো আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। বোর্ড পরীক্ষা সামনে। ক্লাসে আমি প্রায় ঘুমিয়েই থাকতাম, কিন্তু রাতে মায়ের মাথায় হাত রেখে পড়তে বসতাম। মা মাঝে মাঝে জেগে উঠে বলতেন, চোখ লাল হয়ে গেছে বাবা, একটু ঘুমাও। কিন্তু আমি বলতাম, মা, তুই ঘুমা, আমি তোকে বাঁচানোর জন্যই পড়ছি। অবশেষে বোর্ড পরীক্ষার দিন এলো। আমি পরীক্ষা দিতে গেলাম। হলের ভেতরে বারবার মায়ের মুখ ভেসে উঠছিল। মনে হচ্ছিল মা হাসপাতালের বিছানায় শুয়ে আমাকে আশীর্বাদ করছেন। পরীক্ষা শেষ হলো। আমি মনে মনে দোয়া করলাম, হে আল্লাহ, মাকে বাঁচিয়ে রেখো। কিন্তু ভাগ্য সবসময় আমাদের মতো করে চলে না। পরীক্ষার ফল বেরোনোর দিন সকালে হাসপাতাল থেকে ফোন এলো, আপনার মায়ের অবস্থা সংকটজনক। আমি দৌড়ে হাসপাতালে গেলাম। মাকে অক্সিজেন মাস্কে শুয়ে থাকতে দেখলাম। তিনি কষ্ট করে বললেন, রাহাত, আমি হয়তো আর বাঁচব না, কিন্তু তুই ভয় পাস না। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। বললাম, না মা, তুই আমাকে ছেড়ে যাস না, আমি তোর জন্যই সব করছি। মা হাত বাড়িয়ে আমার মাথায় রাখলেন, মৃদু হেসে বললেন, তুই আমার সবচেয়ে বড় জয়। তুই যদি ভালো মানুষ হস, সেটাই আমার বেঁচে থাকা।
কিছুক্ষণ পরই তার হাত নিস্তেজ হয়ে গেল। আমার পৃথিবী যেন ভেঙে গেল। আমি একেবারে একা হয়ে গেলাম। কিন্তু মায়ের কথা মনে পড়ল, তুই ভালো মানুষ হবি। সেদিন থেকেই আমি প্রতিজ্ঞা করলাম মায়ের স্বপ্ন পূরণ করব। সময়ের স্রোত আবার আমাকে নতুন পথে নিয়ে গেল। আমি কলেজ শেষ করে ঢাকায় পড়তে আসলাম। কষ্ট করে পার্ট টাইম কাজ করতাম, টিউশনি করতাম। প্রতিটি পদক্ষেপে মায়ের কথা মনে হতো। যেদিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলাম, আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম, মা, তুই দেখ, তোর ছেলে সফল হলো। আজ আমি সরকারি চাকরিতে আছি। আমার ঘরে এখন অনেক বই, অনেক স্বপ্ন, কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি একটিমাত্র ছবির দিকে তাকাই, মায়ের ছবি। আমি বলি, মা, আমি তোর কথা মতোই ভালো মানুষ হয়েছি। তুই না থাকলেও তোর বুকের ভরসাই আমাকে বাঁচিয়ে রেখেছে। শিক্ষণীয় বার্তা। এই গল্প থেকে আমরা একটা কথাই শিখি, মায়ের মমতা, ত্যাগ আর আশীর্বাদই সন্তানের সবচেয়ে বড় মূলধন। বাবা মা আমাদের জন্য যত ত্যাগ করেন, আমরা যদি সেই ত্যাগকে সম্মান দিয়ে ভালো মানুষ হতে পারি, সেটাই তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং আর ব্লগ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।